নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে দীনেন্দ্র কুমার রায়ের লেখা নববধূ। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। কাত্যায়নী পিতামাতার একমাত্র কন্যা, অত্যন্ত আদরিণী। কিন্তু সে ৮ বৎসরে পড়িতে না পড়িতে বিশ্বজননী তাহার পিতা রামগোবিন্দকে কোলে টানিয়া লইলেন। ক্ষুদ্র পুরন্দরপুর গ্রামখানি নদী বর্জিত স্থান। গ্রামের নিকটেও কোনো বিল খাল ছিল না। গ্রামের মধ্যে পুষ্করিণীর আকার বিশিষ্ট একটা নরকুণ্ড ছিল। পীতবর্ণ তাহার জল। গ্রীষ্মের প্রখর রৌদ্রে গ্রাম্য মহিষগুলা সেই জলে সর্বাঙ্গ ডুবাইয়া বসিয়া থাকিত এবং মহা সমারোহে কাদা মাখিত। প্রত্যহ মধ্যাহ্নে খাড়সিক্ত ময়লা কাপড় কাচিবার শব্দে তাহার চারিপার প্রতিধ্বনিত হইত এবং সেই জলে গ্রামবাসীদের সকল প্রয়োজন নির্বিচারে সম্পন্ন হইত। গ্রামের সূচি বাতিগ্রস্তা রমণীগণের লেপ কাঁথা সেই জলে না কাচিলে পবিত্র হইত না। একবার বসন্তের প্রারম্ভে এই গ্রামে বিসূচিকা দেখা দিল। গ্রামে বিশুদ্ধ পানীয় জল নাই। লোকনাথ ডাক্তারের ডিসপেন্সারি বিতাড়িত কম্পাউন্ডার বিপিন দত্ত ভিন্ন ডাক্তারও নাই। সুতরাং কয়েকদিনের মধ্যেই রোগ সংক্রামক হইয়া উঠিল এবং বঙ্গের অধিকাংশ পল্লীতে এই অবস্থায় যাহা ঘটে, পুরন্দরপুরেও তাহাই ঘটিল। গ্রামবাসীরা বিনা শুশ্রূষায় অচিকিৎসায় দলে দলে প্রাণত্যাগ করিতে লাগিল। রামগোবিন্দও এই রোগে মারা গেল। নারায়ণীর হাতের নোয়া ঘুচিল, সিথির সিঁদুর মুছিল। কিন্তু পৃথিবীর কাজকর্ম যেভাবে চলিতেছিল সেইভাবেই চলিতে লাগিল। মেয়ে লইয়া নারায়ণী বড় বিপদে পড়িল। আজকাল ব্রাহ্মণ কায়স্থের মধ্যে বর্পণ প্রথা যেরূপ উগ্র মূর্তিতে দেখা দিয়াছে, নিম্নতর সমাজেও তাহার বিলক্ষণ প্রভাব অনুভূত হইতেছে। সুপুত্রবতীরা সকলেই বলেন, আমার পাশ করা ছেলে, গা ভরা গহনা ছাড়া বউ ঘরে তুলব। এ কথা শুনিয়া নারায়ণী বড় ভয় পাইল। পুরোহিত বরদা ঠাকুর একদিন তাহাদের গৃহে পদধূলি দান করিয়া বলিলেন, অষ্টমে গৌরীদানী প্রশস্ত, কিন্তু কালা শৌচের প্রতিবন্ধক আছে। ৯ বছরে কাতির বিবাহ না দিলেই নয়। সঙ্গে সঙ্গে ঠাকুর একটা শাস্ত্রীয় শ্লোক আওড়াইয়া তাহার উক্তির সমর্থন করিলেন। কাত্যায়নীর এক কাকা ছিল, নাম রামজাদু। সে মুড়ি মুরগির দোকান করিত। যাহা কিছু উপার্জন হইত তাহাতেই কষ্টে সৃষ্টে সংসার চালাইত। লোকটা পল্লীবাসী, মূর্খ ও কাণ্ডজ্ঞান বর্জিত। দাদার স্ত্রী ও দাদার মেয়ে তাহার চোখের উপর অনাহারে শুকাইয়া মরিবে, আর সে দুবেলা পেট ভরিয়া খাইয়া হুঁকা হাতে করিয়া হরিস্বর্ণকারের দোকানে গিয়া রাত্রি ১.৫ প্রহর পর্যন্ত পরকালের কাজ করিবে, অর্থাৎ রামায়ণ শুনিবে। ইহা সে অত্যন্ত অস্বাভাবিক মনে করিল। সুতরাং রামজাদু পরামানিক ভাতৃজায়া ও ভ্রাতুষ্পুত্রীর প্রতিপালন ভার গ্রহণ করিল। রামজাদুর শ্যালক নিধিরাম এ সংবাদ শুনিয়া হুঁকা টানিতে টানিতে বলিল, আপনি সুদে ঠাঁই পায় না, শঙ্করাকে ডাকে, এবার রামজাদুর ভিটে ঘুঘু চড়বে। কিন্তু শ্যালকের এই মন্তব্য শুনিয়াও রামজাদু ঘুঘুর ভয় করিল না। কিঞ্চিত অধিক বিক্রয়ের আশায় সে সন্ধ্যার পরও দোকানে বসিতে লাগিল। তাহার প্রতিবেশী তারণ ঘরামি একদিন সন্ধ্যাকালে তাহার দোকানে আসিয়া বলিল, কি গো পরামানিকের পো, আমায়ন শুনতে যাওনি? রামজাদু বেজার হইয়া বলিল, দূর তো রামায়ণ, আমার ভাজ ভাইজি যদি না খেয়েই মরে তবে পুণ্যির ছালা পিঠে বেঁধে আমার লাভটা কি হবে? সুতরাং রামজাদুর ভবিষ্যৎ দৃষ্টির প্রশংসা করা যায় না। বিশেষত তাহার আর একটা মহৎ দোষ ছিল, সে কাত্যায়নীর বিবাহ সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন।
নারায়ণী ব্যস্ত হয়ে একদিন বলিল, ঠাকুরপো, কাতির যে বিয়ের বয়স পার হয়ে গেল। রামজাদু লোহিত দন্তরুচি বিকাশ করিয়া বলিল, তোমার হান ফানানি দেখে আমার গায়ে জ্বর আসে। ওইটুকু মেয়ে শ্বশুর বাড়ি পাঠিয়ে থাকতে পারবে? মেয়ে মানুষগুলো যেন কি, মেয়ের বিয়ে দেবার জন্য যেমন অস্থির, আবার বিয়ে দিয়ে মেয়ে বিদে করবার সময় তেমনই কেঁদেই সারা হয়। দূর তোর মেয়ে মানুষের দয়া মায়া। কাত্যায়নীর মুখখানি বড় সুন্দর, সে যেন লক্ষ্মী প্রতিমা, বড় ধীর শান্ত মেয়ে। পিতার মৃত্যুর পর বিষাদের কালো ছায়া তাহার মুখের উপর স্থায়ীভাবে বসিয়া গিয়াছে। মানুষ মরিয়া কোথায় যায় তাহা সে ভাবিয়া স্থির করিতে পারিত না। এক একদিন সন্ধ্যাকালে সে ঘরের দুয়ারে বসিয়া আকাশের দিকে চাহিয়া কি ভাবিত, আর তাহার চোখের জল গাল বাহিয়া টস টস করিয়া আঁচলে পড়িত। তাহার পর তাহার মা তাহাকে ডাকিলে সে নিঃশব্দে রান্নাঘরে প্রবেশ করিয়া মায়ের রন্ধন কার্যে সহায়তা করিত। কাত্যায়নী মায়ের সঙ্গে দুবেলাই হেসেলে যাইত। কুটনো কোটা, বাটনা বাটা, রন্ধনের জল তুলিয়া আনা প্রভৃতি কার্যের ভার তাহার উপরেই ন্যস্ত ছিল। রাঁধিবার কৌশলটাও সে মায়ের নিকট এক একদিন শিখিয়া লইত। মা বলিত, তুই ছেলে মানুষ, রাঁধতে গিয়ে শেষে হাত পা পুড়িয়ে ফেলবি। রামজাদু একথা শুনিয়া একদিন বলিল, হ্যাঁ, রাঁধতে শিখবে বই কি। দেখিস কাতি, শ্বশুরবাড়ি গিয়ে রান্নার যশ নেওয়া চাই। কেউ না বলে কেমনতর মা মেয়েকে রাঁধতে শেখায়নি। কাত্যায়নীর কাকি শৈরবী রান্নাঘরে স্বামীর আহারের স্থান করিতে আসিয়া নারায়ণীকে বলিল, তোমার মেয়ে রাঁধতে যাবে কোন দুঃখে দিদি? এমন ঘরে ওর বিয়ে হবে যে 5টা রাঁধুনি ওর সংসারের ভাত রাঁধবে, চাকরানিতে আঁচিয়ে দেবে। আমাদের আচার্যি ঠাকুর তো গুণে বলেছে আমাদের কাতি জমিদারের ঘরে পড়বে। কাত্যায়নীর মা দেবরের জন্য ভাত বাড়িতে বাড়িতে বলিল, তেমন কপাল আমাদের নয় বোন, জমিদার চাইনে। ও যেন 5 জনকে রেঁধে বেড়ে খাওয়াতে পারে, আর ওকে অতিথি ফকিরদের যেন খালি হাতে দুয়ার থেকে ফিরোতে না হয়। গেরস্তের মেয়েরার এর চাইতে কি বেশি সুখ বলো দেখি? হাতের নোয়া বজায় দেখে পাকা চুলে সিঁদুর পরে যে ডঙ্কা মেরে চলে যেতে পারে, তার বাড়া ভাগ্যিমানী কে আছে? কিন্তু তখন কাত্যায়নীর বিবাহের কোনো সম্ভাবনা দেখা গেল না। পুরন্দরপুরের হরিতারণ বিশ্বাসের পুত্র রামতারণ কলিকাতায় মেসে থাকিয়া রিপন কলেজে বিয়ে পড়িত। প্রকাণ্ড তেতালা মেসের কুঠুরিতে 7 শিকা মূল্যের জারুল কাঠের তক্তপোষে শয়ন করিয়া তাহার মেজাজ কিছু গরম হইয়া উঠিয়াছিল। একবার সে গ্রীষ্মের ছুটিতে গ্রামে আসিয়া শুনিয়াছিল কাত্যায়নীর জন্য একটি পাত্রের আবশ্যক। মেসে অনেক ছেলে থাকে শুনিয়া নারায়ণী তাহাকে ধরিয়া বসিল। ঘটকালি করিতে হইবে শুনিয়া রামতারণ হঠাৎ অত্যন্ত গম্ভীর হইয়া উঠিল এবং চোখ হইতে চশমা খুলিয়া রুমাল দিয়া খানিকক্ষণ মনোযোগের সহিত তাহা মুছিয়া চশমা জোড়াটা নাকের ডগায় আঁটিয়া জিজ্ঞাসা করিল, কাত্যায়নী কতদূর ইংরাজি পড়েছে? লেশ বুনতে শিখেছে তো? হারমোনিয়াম বাজাতে পারে? প্রশ্ন শুনিয়াই নারায়ণীর চক্ষু স্থির। এ সকল ভিন্ন কি মেয়ের বিয়ে হয় না? উচ্চ শিক্ষাবিলাসী রামতারণ ভুলিয়া গিয়াছিল এইরূপ অশিক্ষিতা মায়ের গর্ভেই তাহার জন্ম। কলিকাতার কলের জল খাইয়া ও বেথুন কলেজের গাড়িতে মেয়েদের স্কুল কলেজে যাইতে দেখিয়া রামতারণের ধারণা হইয়াছিল, দেখল সজনী চাঁদিনী রজনী, সে যদি শুধু আসিত। হারমোনিয়াম যোগে এই সকল গান যে মেয়ে গাইতে না শিখিয়াছে তাহার জীবনই বৃথা। সুতরাং সে চশমার ভিতর হইতে অবজ্ঞাপূর্ণ দৃষ্টিতে চাহিয়া জবাব দিল, না, ও চলবে না। আমাদের কলেজের ছেলেদের মধ্যে এমন অচল মেয়ে কেউ গোছবে না। পাড়া গিয়ে মেয়েদের কি আর ভালো বিয়ে হয়? তাতে আবার দিতে থুতে পারবে না, কি লোভে বর জুটবে? এই সকল উচ্চ অঙ্গের কথা শুনিয়া কাত্যায়নীর মা বড়ই কাতরা হইল। তাহার মন আরও দমিয়া গেল। ছেলে পাওয়া যায় না,
যদি বা পাওয়া যায় রসরাজ অমৃতলালের বিবাহ বিভ্রাটের নন্দলালের বাপের মতো সোনার ল্যাজ শুদ্ধ চাহিয়া বসে। এরূপ লাঙ্গললুব্ধ বৈবাহিকের দিকে ঘেঁষিতেও তাহার সাহস হইল না। কেবল টাকার অভাবে এমন রূপবতী গুণবতী মেয়ে সমাজের হাটে বিকায় না, এ দুঃখ রাখিবার সে ঠাঁই পাইল না। গোপালপুরের নেপাল পালের পুত্র বৃন্দাবন পাল কৃতি যুবক। গোপালপুরে তাহার পশর হাট্টার দোকান আছে। ঝুমঝুমি চুষিকাঠি হইতে শ্রাদ্ধের উপকরণ পর্যন্ত বিশ্ব সংসারের এমন দ্রব্য অল্পই আছে যাহা তাহার দোকানে না মিলিত। বৃন্দাবনের ভাই মথুরা দোকানে খরিদ বিক্রয়ের অধিকাংশ কার্যই করিত। মথুরানাথের বয়স 22 বৎসর। অল্প বয়সে মাতৃহীন হওয়ায় সে পিতার কিছু অতিরিক্ত আদর লাভ করিয়াছিল, কিন্তু বৃন্দাবনের সতর্কতায় সে বহিয়া যাইতে পারে নাই। 14 বৎসরের পর হইতে বৃন্দাবন তাহাকে কড়া পাহারায় রাখিয়াছিল। সে তাহাকে প্রায়ই দোকানের বাহিরে যাইতে দিত না, কিন্তু তথাপি মথুর মধ্যে মধ্যে বাঁধন ছিঁড়িত। পদ্মার তীরে এই গোপালপুর গ্রামখানি অবস্থিত। গ্রীষ্মকালে ক্ষীণকায়া পদ্মা অনেক দূরে সরিয়া গিয়াছেন। অপরাহ্নের লোহিত রবিকর সম্পাতে পদ্মাবক্ষ ঝলমল করিতেছে। হাজার মনে মহাজনী নৌকা খরস্রোতে পালের জোরে লক্ষ্যপথে ছুটিতেছে। ছোট ছোট নৌকায় চড়িয়া জেলেরা দূরে দূরে ইলিশ মাছ ধরিতেছে। পল্লী যুবতীরা কাকে কলসি লইয়া প্রান্তর পথে সারি বাঁধিয়া পদ্মার জল আনিতে যাইতেছে। আর নদী তীরস্থ আকন্দ বনে বসিয়া একটা ঘুঘু মাথা নাড়িয়া ক্রমাগত ডাকিতেছে, ঘু ঘু ঘু, ঘু ঘু ঘু। এই সকল দেখিবার জন্য এক একদিন মথুরা ছুটিয়া বাহির হইত এবং সন্ধ্যা পর্যন্ত নদী তীরে দাঁড়াইয়া নদীর অপর পারস্থিত দিকচক্রবাল সীমায় বনানী শ্যামল সুবিস্তীর্ণ ধূসর প্রান্তরের সৌম্যমূর্তি নির্নিমেষ নেত্রে নিরীক্ষণ করিত। ক্রমে সন্ধ্যার অন্ধকার গাঢ় হইয়া আসিত। সে নদী তীরবর্তী প্রান্তরের উপর দিয়া একাকী গ্রামে ফিরিত। সন্ধ্যার বাতাস হু হু করিয়া মাঠের উপর দিয়া বহিয়া যাইত। এক ঝাঁক বক তাহার মাথার উপর দিয়া শনশন করিয়া উড়িয়া যাইত। কোনো দিকে অন্য কোনো শব্দ নাই। গ্রামের পথ সন্ধ্যার পর জনসমাগম শূন্য। মথুরার মনে হইত সংসারে সে বড়ই একা। 5 বৎসর বয়সের সময় সে মাকে হারাইয়াছে। মায়ের স্নেহ, আদর ও যত্ন এখনও তাহার মনে পড়ে। কি ভাবিতে ভাবিতে সন্ধ্যার পর সে দোকানে আসিয়া বসিত, কিন্তু তখন তাহার কোনো জিনিস বিক্রয় করিতে ইচ্ছা হইত না। আনন্দ কুটিরের মৃদঙ্গধ্বনি ক্রমাগত তাহার মনকে সেই দিকে আকর্ষণ করিত। মথুরের এই ভাব দেখিয়া তাহার দাদা একদিন জিজ্ঞাসা করিল, কি রে মথুর, তোর হলো কি? তুই শেষে ভেক নিবি নাকি? মথুরা চটিয়া বলিল, হ্যাঁ, তোমার যেমন কথা, ভেক আবার মানসে নেয়। বৃন্দাবন ভাবিল ভায়াকে সংসারী করা দরকার। বৃন্দাবন তাহার সংকল্পের কথা পিতার গোচর করিল। নেপাল সংসারের বড় কিছু দেখিত না, আফিং খাইত। সুতরাং শেরখানেক দুধ, কৌটা ভরা আফিং আর তার শ্রীভাগবতখানি ভিন্ন সংসারের অন্য কোনো দ্রব্যে তাহার আস্থা ছিল না। বৃন্দাবন বলিল, মথুরোর একটা বিয়ে দেওয়া যাক। নেপাল বলিল, তা একটা মেয়েতে দেখ, আমি তোর বিয়ে থাওয়া দিয়ে দিয়েছি, তুই নায়েক হয়েছিস, ছোঁড়াটার একটা গতি করে দে। আমি আর কি বলবো, আমার তো এখন গঙ্গা পানি ঠ্যাং। বৃন্দাবনের স্ত্রী কালিদাসী সংসারের কর্ত্রী। কালিদাসী 1.25 গণ্ডা ছেলে মেয়ে লইয়া বিব্রত। তাহার উপর সমস্ত সংসারটা তাহার ঘাড়ে। এই বোঝার উপর সম্প্রতি একটি শাকের আঁটিও তাহার ঘাড়ে চাপিয়াছিল। তাহার 4 মাসের মেয়েটি এক দণ্ড শুইতে চাহিত না এবং মায়ের কোল ভিন্ন খুকির নিদ্রা হইত না। কালিদাসী ক্রমাগত বলিয়াসিতেছে, একটা নুরকুত নইলে সংসার চালাতে পারিনি। কালিদাসী দেবরের বিবাহের জন্য মেয়ে খুঁজিতেছিল। বৃন্দাবনের অবস্থা পল্লী গৃহস্থের হিসাবে বেশ সচ্ছল।
তাহার ভাই মথুরাও খরিদ বিক্রিতে ভালো। এরূপ সুপাত্রের কনে জুটিতে বিলম্ব হয় না। কালিদাসীর কাছে অনেক উমেদারনির সমাগম হইত, কিন্তু গ্রামের একটি মেয়েও তাহার মনে ধরে নাই। বৃন্দাবনচন্দ্র তাহার স্ত্রীকে ভ্রাতার বিবাহের কথা বলিলে কালিদাসী বলিল, আগে মেয়ে খোঁজ করো, কালো মেয়ের সঙ্গে ঠাকুরপোর বিয়ে দেওয়া হবে না। কালো বউ ঘরে আনলে 5 জনে গঞ্জনা দেবে, বলবে মা নেই কি না, ভাজে আবার ভালো মেয়ে আনবে। বৃন্দাবন বলিল, ও পাড়ার হারানসার মেয়েটি মন্দ নয়, বাপের ওই একটি মেয়ে, 2 তোলা দেবে থবেও, আর চাই কি, মেয়েকে কিছু দিয়ে যেতেও পারে। কালিদাসী বলিল, 2 তোলা নিয়ে তো আমরা রাজা হয়ে যাব, ও কাজ কখনো করো না। ঠাকুরপো শেষে শ্বশুরের দিকে গড়ে পড়বে, ঘর জামাই হবে, তোমার আমও যাবে ছালাও যাবে। হারানসার মেয়ে আসবে আমার নুরকুতি করতে, কাজ নেই আমার এমন নুরকুতে। গ্রামে বা নিকটস্থ কোনো গ্রামে মনের মতো মেয়ে পাওয়া গেল না শুনিয়া জ্ঞাতি সম্পর্কে ঠাকুরদাদা নফরপাল বললেন, শালা তুমি কি ডানা কাটা পড়ি চাও? বউকে হাটে বিক্রি করতে হবে? কানা খোড়া না হলেই হলো। কলিকালে আর কত দেখব, সাদে কি আর গরুর মাঠে দুধ নেই? যাহা হোক, অবশেষে বৃন্দাবনের শ্যালক অঘোর হালদার সংবাদ দিল, সে তাহার মাসির বাড়ি গিয়া পুরন্দরপুরে একটি মেয়ে দেখিয়া আসিয়াছে। মেয়েটি যেন পড়ি, কি তার নাগমুখের গড়ন, আর ভুরু দুটি যেন তুলি দিয়ে আঁকা। 10 বছরের মেয়ে একটা যোগ্যী রাঁধতে পারে। কালিদাসী মেয়েটিকে না দেখিলেও তৎক্ষণাৎ তাহাকে পছন্দ করিয়া বসিল। একে তাহার দাদার প্রশংসাপত্র, তাহার উপর মেয়ে সুন্দরী এবং যোগ্যী রাঁধতে পারে। সে বৃন্দাবনকে এই মেয়েই ঠিক করিতে বলিল। বৃন্দাবন তাহার কুটুম্ব শ্রেষ্ঠকে জিজ্ঞাসা করিল, কার মেয়ে হে? অঘোর বলিল, আরে আমাদের নুটবিহারীর শালা রামজাদু পরামানিকের ভাইজি। মেয়ের বাপ নেই, রামজাদু মুড়ি মুড়কির দোকান করে। দেখো যদি মেয়ে পছন্দ হয়, কিন্তু কিছু দিতে থুতে পারবে না, অবস্থা ভালো নয়। কালিদাসী বলিল, মেয়েটি ভালো হলেই হলো, আমরা কিছু পাওয়া থোয়ার পিত্তেশ করিনে। পরের নিয়ে আর কে কবে বড় মানুষ হয়েছে। কলিকাতা অঞ্চলের ব্রাহ্মণ কায়স্থদের ঘরের 3 পাশগ্রস্ত ছেলের মা এই অশিক্ষিতা বুদ্ধিহীনা পল্লী নারীর নির্লোভিতা দেখিয়া তাহাকে ধিক্কার দান করুন, এবং ছেলের বাপেরা হতভাগ্য বৃন্দাবনকে পিটি করিতে থাকুন। কাত্যায়নীর কাকা রামজাদু দেখিল সম্বন্ধটা মন্দ নয়। নেপালপালের ঘরে খাবার আছে এবং তাহার পুত্রের সহিত ভাইজির বিবাহ দিতে তাহার মুড়ি মুড়কির দোকানসহ বাস্তুভিটাটুকু বিক্রয় করিবার আশঙ্কা নাই। বৃন্দাবন 5 ক্রোশ গরুর গাড়ি, 18 ক্রোশ স্টিমার এবং তাহার পর 2.5 ক্রোশ পদব্রজে আসিয়া রামজাদুর গৃহে উপস্থিত হইল, এবং কাত্যায়নীকে দেখিবা মাত্র তাহার পছন্দ হইল। বৃন্দাবন তাহার সম্বন্ধীকে সঙ্গে আনিয়াছিল, সে পূর্ণমাত্রায় ঘটকালি করিল। বৃন্দাবনকে বলিল, এমন মেয়ে ভূভারতে পাবে না হে, মথুরোর কপাল ভালো, সম্বন্ধটা চট করে ঠিক করে ফেলো। রঘুনাথপুরে 2 কোটি বিশ্বাস তার ছেলের বিয়ের জন্য দেশ বিদেশে মেয়ে দেখে বেড়াচ্ছে। ভাগ্যিবান লক্ষ্মী না, কবছর 2 দামে পাট বিক্রি করে একেবারে ফেঁপে উঠেছে। 10.5 ঘন্টা মেয়ে দেখে একটাকেও তার পছন্দ হয়নি, কিন্তু কাত্যায়নীকে তার মনে ধরেছে। তবে সে কিনা অনেক দূর, গড়জিলা, তাই সেখানে বিয়ে দিতে মেয়ের মায়ের মন সরছে না। রামজাদু মাথা নাড়িয়া বলিল, সেখানে বিয়ে দিলে তো মেয়েটা ঘিয়ে খেত, দুধে আঁচাতো। তা বউ ঠাকরন ওই 1 রকমের মানুষ, বলে সে বাঙাল দেশে মেয়ের বিয়ে দেব না। তবে আমার বাপু সোজা কথা, ওরে ও ফোজো, একলকে তামাক সে যান, কুটুম্বে এলো বাড়িতে, বেটা বুঝি ঘুড়ি নাটাই নিয়ে মেতেছে। যাক, কি বলছিলাম, হ্যাঁ, আমার সোজা কথা, আমার তো বাপু সন্দেশ মুরকির দোকান, তার উপর এই 2 বছর কিছু দিতে থুতে পারবো না। তখন যে বিয়ে দিতে এসে ছান্নাতলায়
বামুন কায়দের মতো দাঁড়ি পাঁচছেরা দূর চাই কি বলে নিক্তি ফিক্তি বের করবে, সে হবে না। আমি শুধু মেয়েটি সম্প্রদান করব। তোমরা গা ভরা গহনা দেবে। বৃন্দাবন বিনয় প্রকাশ করিয়া বলিল, আমরা কি দেব না দেব সে কথা বলতে চাইনে। আমাদের বউ যে দুতলা পারি দেব, তবে বামুন কায়েতরা আমাদের ছোট জাত বলে, আমরা তো তাদের মতো কসাই হতে পারিনি। আমি মশাই দুভরি পাবার পিত্তে সে এ কাজ করছি নে। মেয়েটি ভালো, শুনেছি গৃহস্থালির কাজকর্ম বেশ শিখেছে, এই জন্যেই আমার এত আগ্রহ। আপনারা কিছু দেন না দেন তাতে কিছু যায় আসে না। রামজাদু পুলকিত হইয়া বলিল, হ্যাঁ, এ মানুষের মতো কথা বটে। বামুন কায়েতরা এ কথা মুখেই আনতে পারত না। ছেলের বিয়ে দিতে এসে তারা কেবলই লুসে নিয়ে যায়। ছেলের বিয়ে দিতে হলে কন্যাকর্তার বাড়ি গিয়ে 10 টাকা খরচ করতে হয়, এও তারা জানে না। নাপিত পুরুতকে টাকা দিতে হলেই মাথায় বজ্রাঘাত। ওরে ফোজো, তামুক দিলি? তা মশাই, বিয়ে দিতে আসবেন, এখানে পাঠশালা আছে, বারোয়ারি আছে, মা রক্ষেকালী আছেন, 5 জন ব্রাহ্মণের এখানে বাস, ছায়ামণ্ডপী আছে, তাছাড়া এখানে একটা আগুন সাবধানের দল আছে। সকলকেই কিছু কিছু দিয়ে যেতে হবে। বৃন্দাবন সবিস্ময়ে জিজ্ঞাসা করিল, আগুন সাবধানের দলটি কি জিনিস? রামজাদু এতক্ষণ পরে ফোজো প্রদত্ত গেটে কলকের আগুনে ফুঁ দিতে দিতে বলিল, কোনো বাড়িতে লঙ্কাকাণ্ড হলে তারা আগুন নিবুতে বালতি হাতে নিয়ে ছোটে। বালতি কিনতে তারা বরকর্তার কাছে কিছু কিছু চাঁদা পায়, আপনাকেও কিছু দিতে হবে। বৃন্দাবন বলিল, সকলেই কি চাঁদা দিয়ে যায়? হ্যাঁ, দেয় বই কি, সবাই টাকাটা শিকেটা দিয়ে যায়। ও মাসে ও পাড়ার রামজয় মিত্তিরের মেয়ের বিয়ে হলো, হাটগাছির জমিদার ঘোষের বাড়ি বিয়ে। বরকর্তার কাছে চাঁদা চাইতেই তিনি বুকের সোনার শেকল দুলিয়ে ঝাঁপিয়ে উঠলেন, বললেন, আগুন লেগে তোমাদের লঙ্কাকাণ্ড হয়ে যাক, আমি তোমাদের চাঁদা দেব কেন? চলা যাও ইহা সে, কুছ নেই মিলেঙ্গা। বৃন্দাবন সহাস্যে বলিল, তারপর? রামজাদু বলিল, তারপর আর কি, ছেলেরা ফলারের সময় ঘোষজার টিকিটা ফস করে কেটে নিলে, পরদিন সকালবেলা একখান সাদা কাগজে লিখলে, লঙ্কাকাণ্ডে হনুমানজি কা লাঙ্গুল। সেই কাগজখানায় টিকিটা বেশ করে আটা দিয়ে এঁটে রামজয় মিত্তিরের সদর দরজায় নিশে নুড়িয়ে দিল। ঘোষ বুড়ো সেই থেকে 6 মাস বেয়াই বাড়ি বউ পাঠায়নি। তামাক ইচ্ছে করুন। রামজাদু ধূম উদ্গীরণপূর্বক হুঁকাটি দক্ষিণ হস্তে ধরিয়া এবং বাম হস্ত দ্বারা দক্ষিণ হস্তের কনুই স্পর্শ করিয়া বৃন্দাবনকে হুঁকাটি দিতে গেলে বৃন্দাবন তাহা গ্রহণ করিল না। তখন বৃন্দাবন শ্যালক রামজাদুর হস্ত হইতে হুঁকাটি খপ করিয়া টানিয়া লইয়া তাহাতে 2 উৎকট দম কষিল। তাহার পর মুখবেদানপূর্বক ধোঁয়া ছাড়িয়া বলিল, কলকে কিচ্ছু নেই, গুলে আগুন ধরে গিয়েছে, তোমার আগুন সাবধানের দলকে ডাকো, নিবিয়ে যাক। ইহার পর রামজাদু নেপালপালের বাড়ি গিয়া মথুরানাথকে দেখিয়া আসিল। বাড়ি ফিরিয়া নারায়ণীকে বলিল, বউ, ছেলে দেখে এলাম। হ্যাঁ, ছেলে বটে, খরিদ বিক্রিতে ভারী লায়েক, আমাদের এক হাটে কিনে আর এক হাটে বেচতে পারে, খাওয়া দাওয়ার কোনো কষ্ট নেই, গহনাও অনেকগুলি দেবে শুনেছি, এ ছেলে হাতছাড়া করা নয়। আহ, সেদিন রাত্রিরে এমন তিলজাও খাইয়েছে, তার কাছে পোলোয়া কোথায় লাগে। ঘরে 5.5 সের দুধ হয়, 3টে গাই দোয়া যায়, আর তাদের একটু পুকুর আছে, তাতে যেসব কই মাছ ধরেছিল যেন ঠিক একটা খেজুর গাছ। নারায়ণী হাসিয়া বলিল, খেয়েই ভুলে গিয়েছ ঠাকুরপো। রামজাদু গর্বিতভাবে বলিল, ওরকম কুঁচকি কণ্ঠা ভরাট করে খ্যাঁট দিলে সবাই বলে বড় বউ। ভস্টাজি ঠাকুরকে দিয়ে বিয়ের দিনটা দেখিয়ে নিতে হচ্ছে। রামজাদু বন্ধুসহ ভট্টাচার্য ভবনে উপস্থিত হইয়া তাহার কুটিরের বারান্দায় বসিল। ভট্টাচার্য তখন স্নান করিয়া আসিয়া কাপড় ছাড়িতেছিলেন। রামজাদুকে দেখিয়াই জিজ্ঞাসা করিলেন,
কি পরামানিকের পো, খবর কি? রামজাদু বলিল, আগে আপনার চরণ ধোয়া হোক বলছি, তাড়াতাড়ি কি? ইতিমধ্যে ভট্টাচার্যের একমাত্র কন্যা মনোরমা পিতার জন্য একগারু জল লইয়া আসিল। রামচাঁদু ভট্টাচার্য মহাশয়ের বাড়িতে কোনোদিন আসে নাই। মেয়েটিকে দেখিয়া সে জিজ্ঞাসা করিল, দা ঠাকুর, মেয়েটি কে? মনোরমা জল রাখিয়াই বাড়ির ভিতর চলিয়া গিয়াছিল। দা ঠাকুর চরণ ধৌত করিতে করিতে বলিলেন, ওটি আমারই ছোট মেয়ে। আহা, দুধের মেয়ে। স্বাদ আহ্লাদ করে সনাতনপুরের গোঁসাই বাড়ি গত বৎসর বিয়ে দিয়েছিলাম। জামাইটি কাব্যতীর্থ উপাধি পেয়েছিল। চেহারায় যেন কার্তিক, কিন্তু বছর ঘুরতে না ঘুরতে জামাইটি ওলা ওঠায় গত হয়েছেন। ভট্টাচার্যের চক্ষু অশ্রুসিক্ত হইল। রামজাদু তাহার সঙ্গীকে বলিল, ওঠো হে, আর দিনক্ষণে দরকার নেই। ভট্টাচার্য বিস্মিত হইয়া বলিলেন, তোমরা উঠছ যে, কি জন্যে এলে তা না বলেই? রামজাদু সবিনয়ে বলিল, আগে প্রণাম দা ঠাকুর, আমার ভাইজির বিয়ের দিন দেখাতে এসেছিলাম। আপনি ব্রাহ্মণ পণ্ডিত মানুষ, দিনক্ষণ দেখে খুব ভালো দিনেই আপনার মেয়ের বিয়ে দিয়েছিলেন, কিন্তু তার ঠেলায় বছরও ঘুরল না। আর দিনক্ষণে দরকার নেই। চলো হে ফরং সরকার, হাটের পরদিন মেয়েটার বিয়ে দেব। কিন্তু শুভ দিনেই কাত্যায়নীর বিবাহ হইল। বিবাহের পরদিন আহারান্তে বৃন্দাবন বরকনে লইয়া বাড়ি রওনা হইল। যাত্রার পূর্বে বিধবা নারায়ণী ঘরে বসিয়া চোখের জলে আঁচল ভিজাইয়া ফেলিল। বিধবা সে, ছাদনাতলায় গেল না। রামজাদুর স্ত্রী শৈরবী বরকনের বরণ করিল। রামজাদু ধান দুর্বা দিয়া কাত্যায়নীকে আশীর্বাদ করিতে গিয়া কাঁদিয়া ফেলিল। বাষ্পরুদ্ধ কণ্ঠে বলিল, মা, তুই ঘরের লক্ষ্মী, আজ তোকে বিদায় দিচ্ছি। সুখে শ্বশুর ঘর কর, কিন্তু তোকে ছেড়ে কেমন করে থাকবো মা? বালিকা তাহার লাল চেলির মধ্যে কাঁদিয়া কাঁদিয়া চোখ দুটি লাল করিয়াছিল। কাকার কথা শুনিয়া তাহার চক্ষু হইতে ঝরঝর করিয়া জল ঝরিয়া অবগুণ্ঠন ভিজাইয়া দিল। দ্বারের নিকট মলিন বসনা অশ্রুমুখী নারায়ণী দাঁড়াইয়াছিল। কাত্যায়নী মায়ের পায়ের ধুলা লইয়া পালকিতে উঠিবে, এমন সময় নারায়ণী উভয় হস্তে তাহাকে জড়াইয়া ধরিয়া কোলে তুলিয়া লইল। কাত্যায়নী মায়ের কাঁধে মাথা রাখিয়া ফুলিয়া ফুলিয়া কাঁদিতে লাগিল। নারায়ণী কোনো রকমে অশ্রু সংবরণ করিয়া বলিল, কাঁদিস নে মা, অষ্টমঙ্গলায় তোকে নিয়ে আসব। শ্বশুর বাড়ি গিয়ে কাঁদা কাটা করিস নে, যেন তোর নিন্দে শুনতে না হয়। অশ্রুমুখী কাত্যায়নী বলিল, তোকে ছেড়ে কেমন করে থাকবো মা, আমার বড় মন কেমন করবে। বেহারারা বলিল, আর দেরি করলে স্টিমার পাওয়া যাবে না। নারায়ণী কন্যার মুখচুম্বন করিয়া তাহাকে ক্রোড় হইতে নামাইয়া দিল। বেহারারা অদৃশ্য হইলে সে ঘরে গিয়া মেঝে লুটাইয়া কাঁদিতে লাগিল। আজ তাহার হৃদয় শূন্য। কাত্যায়নী যথাসময়ে শ্বশুরবাড়ি আসিয়া যে আদর যত্ন পাইল, তাহাতে তাহার হৃদয় বেদনা অনেকটা নিবৃত্ত হইল। কালিদাসী ছোট জাতিকে কোলে লইয়া নাচিতে লাগিল। ভাতৃবৎসল বৃন্দাবন দোকান করিয়া একয় বৎসরে যাহা কিছু জমাইয়াছিল সমস্তই ভ্রাতার বিবাহে ব্যয় করিল। ভ্রাতৃবধূর জন্য সে গিনি সোনার কয়েকখানি অলঙ্কারও প্রস্তুত করিয়াছিল। কালিদাসী তাহা সযত্নে কাত্যায়নীকে পরাইয়া দিল। বৃন্দাবনের বিধবা ভগিনী কৃষ্ণকামিনী ভাতৃবধূকে কোলে টানিয়া লইয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, মাগো, আজ তুমি কোথায়? দাদার বিয়ের সময় বউকে একখান গয়নাও দিতে পারোনি বলে কত কান্নাই কেঁদেছিলে, আর আজ দাদা তোমার কোল পোঁছা ধন মত্রর বিয়ে দিয়ে বউকে মনের মতো গহনা দিয়ে সাজিয়েছে। আজ তুমি বেঁচে থাকলে এসব সার্থক হতো। 12 বৎসর পূর্বে এইরূপ আরেকটি আনন্দের দিনে প্রাণাধিকা জ্যেষ্ঠা পুত্রবধূকে
নিরলঙ্কারা দেখিয়া শাশুড়ি তাহাকে কোলে লইয়া কতই কাঁদিয়াছিলেন, তাহা মনে করিয়া কালিদাসীর চক্ষুতেও জল আসিল। এতদিনেও সে শাশুড়ির স্নেহযত্ন ভুলিতে পারে নাই। বৃন্দাবনের পিসি তাহার পুত্রবধূকে লইয়া এই বিবাহ উপলক্ষে ভাতৃগৃহে আসিয়াছিলেন। পিসিমার পুত্রবধূ বিধুমুখী শিক্ষিতা, মধুর হাসিনী, রূপবতী রমণী। তাহার যৌবন অতীত হইয়াছিল, কিন্তু যৌবনের রূপরাশি তখনও ম্লান হয় নাই। তাহার সেই রূপ দেখিয়া কাহারও মনে মোহের সঞ্চার হইবার সম্ভাবনা ছিল না। তাহার সে মূর্তি মাতৃমূর্তি। তিনি আজ 2 মাস তাহার ছোট মেয়েটিকে শ্বশুরবাড়ি পাঠাইয়াছিলেন। কন্যার বিরহে তাহার সুকোমল মাতৃহৃদয় নিরন্তর হাহাকার করিতেছিল। সেই স্নেহময়ী রমণীর হৃদয় নিহিত ক্ষুধিত মাতৃস্নেহ স্নেহাস্পদার অদর্শনে নিরাশ্রয়ভাবে আশ্রয় খুঁজিয়া বেড়াইতেছিল। এমন সময় সেই সুদূর পল্লীতে উৎসবমুখর গৃহদ্বারে লাল চেলিপড়া কাত্যায়নীকে দেখিয়া বিধুমুখীর মনে হইল তাহার প্রাণীর চারুশীলা তাহারই ক্রোড়ে ফিরিয়া আসিয়াছে। তিনি কাত্যায়নীকে ক্রোড়ে তুলিয়া লইয়া সস্নেহে তাহার মুখচুম্বন করিলেন। আদর করিয়া বলিলেন, দিদি, আমার মুখের দিকে তাকাও তো। আহা, আমার চারুর মতোই তোমার মুখ। শেষরে এমন কোমলতা, এত স্নেহ আদর মিশ্রিত ছিল যে লজ্জা আসিয়া বাধা দিলেও কাত্যায়নী বিধুমুখীর মুখের দিকে পূর্ণ দৃষ্টিতে না চাহিয়া থাকিতে পারিল না। যে মুহূর্তে সে বিধুমুখীর মুখের দিকে চাহিল, সেই মুহূর্তেই তাহার লজ্জা, সংকোচ, ভয় দূরে গেল। সে বিধুমুখীর কাঁধে মুখ লুকাইয়া অস্ফুট স্বরে বলিল, আপনি কে? বিধুমুখী বলিলেন, আমি তোমার বৌদিদি হই। কাত্যায়নী তাহার গলা জড়াইয়া ধরিয়া বলিল, আপনি যে আমার মায়ের মতন, মা আমাকে খুব ভালোবাসে, আপনি ভালোবাসবেন? বিধুমুখী বলিলেন, আমি যে কদিন এখানে থাকি তুমি আমার কাছেই থেকো। তোমার মতো আমার একটি মেয়ে আছে, আজ 2 মাস সে শ্বশুরবাড়ি গিয়েছে। কাত্যায়নী বলিল, আমাকে আপনার বাড়িতে নিয়ে যাবেন? বিধুমুখী বলিলেন, যাব আর এক সময়, এখন তো আমার সঙ্গে তোমার যাওয়া হবে না, তুমি বিয়ের কনে কি না। বিধুমুখী বৌভাতের দিন পর্যন্ত মামা শ্বশুরের বাড়িতে ছিলেন। যেদিন তিনি বাড়ি চলিয়া যান, সেদিন তাহার কোলে উঠিয়া কাত্যায়নী যেমন কাঁদিল, মায়ের নিকট বিদায় লইবার সময় ভিন্ন সে তেমন করিয়া আর কোনো দিন কাঁদে নাই। সে কাঁদিতে কাঁদিতে বিধুমুখীকে বলিল, মা আমায় ছেড়ে আছেন, আপনিও ছেড়ে চললেন, আমি কার কাছে থাকব? কালিদাসী কাত্যায়নীকে কোলে লইয়া বলিল, কেন দিদি, তুমি আমার কাছে থাকবে। ঘরের লক্ষ্মী, তোমার পয়ে আমাদের সোনার সংসার হবে, আমরা 2টি বোনে সংসার করব। আমার খুকির তুমি যে ছোট মা। সে আবার খুকির মা? চোখে জল, কিন্তু দিদির কথা শুনিয়া তাহার ওষ্ঠে হাসি ফুটিল, যেন এক পশলা বৃষ্টির মধ্যে রোদ উঠিল। কালিদাসী বলিল, দিদির আমার চোখের জলও যেমন মিষ্টি, হাসিও তেমনই মিষ্টি। আহা, মুখখানি শুকিয়ে গিয়েছে, চলো কিছু খাবে। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।